কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমেস্টারের পাঠ্যান্তর্গত হাঁসুলী-বাঁকের উপকথা এই উপন্যাসটি আমরা পাঠ করছিলাম। হাঁসুলী-বাঁকের উপকথা উপন্যাসের 4টা পর্ব আমাদের শেষ হয়েছে। পঞ্চম পর্বের প্রথম অধ্যায় আজকে আমরা পাঠ করব। এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন, প্রায় 24টা মতো প্রশ্ন আমরা এখানে তৈরি করেছি। আগে সে প্রশ্নগুলো একটু লিখে নাও, তাহলে সঙ্গে সঙ্গে যেতে যেতে উত্তরগুলো লিখে নিতে তোমাদের সুবিধা হবে। প্রথম প্রশ্ন যেটা, উপন্যাসে বনোয়ারি মোট কতবার চড়কের পাটায় শোয়ার অর্থাৎ প্রধান সন্ন্যাসী হওয়ার কথা আছে? মানে প্রশ্নটা হলো, বনোয়ারি মোট কতবার প্রধান সন্ন্যাসী হয়েছিল, গাজনের মুখ্য সন্ন্যাসী হয়েছিল কতবার, এবং এই কোন কোন অধ্যায়ে তা বর্ণিত হয়েছে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়বার চড়কের পাটায় শুয়ে বনোয়ারি সারা বছরে যে মৃত্যুর হিসেব কষেছে তার সংখ্যা কত? অর্থাৎ প্রথমবার চড়ক পাটায় শোয়ার পর থেকে দ্বিতীয়বার চড়ক পাটায়, এই যে সারা বছর, 1 বছরের কাহিনী, এই 1 বছরের মধ্যে কতজন মারা গিয়েছিল কাহার পাড়ায় তার একটা হিসেব সে শুয়ে শুয়ে করেছিল, চড়কের পাটায় শুয়ে শুয়ে। তা সেই হিসেব অনুযায়ী কতজন মারা গিয়েছিল সেটার বর্ণনাটা দিতে হবে। আর কে কিভাবে মারা গিয়েছে বলে যে সে জানাই, মানে একই প্রশ্ন, পরেরটা না দিলেও চলে। পরের প্রশ্ন, গাজনে উপস্থিত থেকে পাগল কি সংসেজেছে? আমরা জানি প্রথমবার গাজনে পাগল ছিল না উপস্থিত, দ্বিতীয়বারের গাজনে পাগল উপস্থিত ছিল। তো সে কি সেজেছিল? তা আসলে কিসের প্রতিরূপ? মানে কিসের অনুকরণে সেই সাজটা সেজেছিল? পরের প্রশ্ন, নয়নের মরণশয্যার পাশে পাগল কোন গান করেছিল? নয়নের মৃত্যুর কতদিন পর বনোয়ারির দ্বিতীয় বিবাহ হয়েছিল? আমি প্রশ্নগুলো এক সাইড থেকে বলে যাচ্ছি, একটু তোমাদের লিখতে হয়তো একটু অসুবিধা হবে। আমি প্রথম থেকে বলে নিয়ে তারপর পড়তে শুরু করবো, আর আস্তে আস্তে ওঠাবো, তখন লিখে নিও। নয়নের মরণশয্যার পাশে পাগল কোন গান করেছিল? নয়নের মৃত্যুর কতদিন পর বনোয়ারির দ্বিতীয় বিবাহ করেছিল? তারপরের প্রশ্ন হলো, পাগল একাই 100 কোন প্রসঙ্গে বনোয়ারি কথা বলেছিল বা বনোয়ারি কথা ভাবে? পাগল একাই 100। পরের প্রশ্ন, বনোয়ারির দ্বিতীয় বিয়েতে কাদের মাতন বেশি হয়? বনোয়ারির দ্বিতীয় বিয়েতে কাদের মাতন বেশি হয়, মানে কারা বেশি আনন্দ উল্লাস করেছিল? পরের প্রশ্ন, বনোয়ারির প্রথম স্ত্রী গোপালীবালা কেঁদেছিল। গোপালীবালার কান্নার কারণ কি? তার কান্না কিভাবে শেষ পর্যন্ত বন্ধ করা যায়? পরের প্রশ্ন, গোপালী যদি আজই থাকে তবে আমিও ওকে মাথায় করে রাখবো। আজই থাকে মানে হলো রাজি থাকে। হ্যাঁ, গোপালী যদি রাজি থাকে তবে আমিও ওকে মাথায় করে রাখবো। কে কাকে এ কথা বলেছিল আর কোন প্রসঙ্গে বলেছিল? পরের প্রশ্ন, গোপালীবালার মন ভুলেছিল, প্রসঙ্গ লিখো, অর্থাৎ কেন এই কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্ন, পানার উপর এরপর বনোয়ারি খুশি না হয়ে পারেনি, কিসের জন্য পানার উপর বনোয়ারি খুশি হয়েছিল? পরের প্রশ্ন, বনোয়ারির বিয়ে মানে দ্বিতীয় বিয়ে কবে হয়? তারপরের প্রশ্ন, বনোয়ারি কাকার নতুন বউয়ের পয় বক্তাকে কোন প্রসঙ্গে সেই কথা বলেছিল? পরের প্রশ্ন, যুদ্ধের সময় ধানের দর কত উঠেছিল আর আগে কত দাম ছিল? তারপরের প্রশ্ন, বনোয়ারি নতুন জমির কতটায় চাষ করা হয়েছিল? বনোয়ারি যে জমি পেয়েছিল চৌধুরীবাবুদের কাছ থেকে, কতটা জমি পেয়েছিল এবং সেই জমির মধ্যে কতটাতে সে চাষ করতে পেরেছিল, আর সেখান থেকে মোট কতটা ধান পেয়েছিল? পরের প্রশ্ন, গোপালী আর এক কাজ করেছে, সে কথা বনোয়ারি ছাড়া কেউ জানে না, প্রসঙ্গ লিখো, অথবা কোন কাজের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, মোটামুটি 7টা পরব, কাহার পাড়ায় মোটামুটি 7টা পরব, 7টা পরব কি কি, আর এই সমস্ত পরবের মধ্যে শ্রেষ্ঠ পরব কোনটা?
পরের প্রশ্ন, নবান্নের দিন বিকেলে কাহার জওয়ানরা কোথায় কি খেলায় মেতে উঠেছিল? এই খেলার হিসেব কীরূপ? ঠিক আছে। পরের প্রশ্ন, বনোয়ারি সুবাসীকে প্রথম সন্দেহজনকভাবে প্রথম কোথায় আবিষ্কার করে? বনোয়ারি সুবাসীকে সন্দেহজনকভাবে প্রথম কোথায় আবিষ্কার করে? কি করতে সেখানে গিয়েছিল বলে সুবাসী জানায়। পরের প্রশ্ন, চড়কের পাটা থেকে নামতে গিয়ে বনোয়ারি আশ্চর্য হয়ে গিয়েছিল কি দেখে? আশ্চর্য হয়ে গিয়েছিল কি দেখে? পরের প্রশ্ন, বনোয়ারি ও সুচাঁদের বয়স কত? উল্লেখ আছে বনোয়ারির নিজের কথায়। তারা ইতিপূর্বে কাহার মতো দানর আবির্ভাব কাহার পাড়ায় দেখেনি বলে জানায়। পরের প্রশ্ন, করালি কার সহায়তায় কাহার পাড়ায় নিজের কোঠাবাড়ি তৈরি করেছিল আর কবে সে কাজ শুরু করে? পরের প্রশ্ন, বনোয়ারি থানায় যাবার সময় কাকে কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল? পরের প্রশ্ন, খাসির কথাটা ওরাই বললে করালিকে, ওরা কারা? কোন খাসির কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ঘর করাটা তো ও তার জেদ, এরূপ মন্তব্যের কারণ কি? এটা বনোয়ারির স্বগতোক্তি, এরূপ সে মন্তব্য করেছে কেন? পরের প্রশ্ন, কত সাল শেষ হয়ে কত সাল শুরুর কথা বলা হয়েছে? এই হলো 24টা প্রশ্ন। এই 24টা প্রশ্ন আমি প্রথম থেকে আবার রিপিট করছি। এদিকে আমি এটা পড়া শুরু করি, কারণ এই অধ্যায়টা যথেষ্ট বড় অধ্যায়। শুরু করছে পঞ্চম পর্ব 1। তোমরা প্রশ্নগুলো যেগুলো লেখা হয়নি সেগুলো একে একে দেখো আর লিখতে থাকো। পঞ্চম পর্ব 1। ড্যাডাং ড্যাডাং ড্যারাডাং ড্যাডাং। আবার বাজলো গাজনের ঢাক। চড়কের পাটায় শুয়ে আকাশপানে চেয়ে বনোয়ারি কালারুদ্ধকে প্রণাম করলে। যাক, বছর শেষ, বছর শেষ। পরম দয়াল খ্যাপা বাবার দৌলতে ভালোই ভালোই কেটে গিয়েছে কাহারদের বছর। বনোয়ারি যা আশঙ্কা করেছিল তা ঘটে নাই। কাহার পাড়ায় যুবা প্রবীণ মাতব্বরেরা সকলেই বেঁচে রয়েছে। মৃত্যু অর্থাৎ মৃত্যু আর হয় নাই। হয়েছে যেমন হয়, যেমন নিয়ম তেমনই হয়েছে, তার বেশি কিছু নয়। অঘটন ঘটেছে একটি, তাও 8 পৌরে পাড়ায়, ওই মরেছে কালো বউ। আর নয়ানও মরেছে হঠাৎ। তাছাড়া 2-4টে ছেলে মরেছে ম্যালেরিয়া জ্বরে। বুড়ো বুড়ি মরেছে 4 জন। গুপির মাসি, রতনের মা, প্রাণকেষ্টর কাকা গোবর্ধন, সে লোকটাই ছিল হাবা। আর মরেছে গোপালের পিসি। গোপালের পিসে বাইরের গ্রামের লোক এসে গোপালের ঘাড়ে ভর করেছিল, তাকে ঠিক ধরা যায় না হিসেবের মধ্যে। আরেকবার বলি, কারণ এখান থেকে আমি প্রশ্ন দিয়েছি। অঘটন ঘটেছে একটি, তাও 8 পৌরে পাড়ায়, ওই কালো বউ মরেছে। আর নয়ানও মরেছে হঠাৎ। তার মানে তাহলে কটা হলো? কালো বউ এবং নয়ান, দুটো। তাছাড়া 2-4টে ছেলে মরেছে ম্যালেরিয়া জ্বরে। 2-4টে ছেলে, অতএব 2 কি 4টে সেটা হিসেব করা যাচ্ছে না। ছেলে মরেছে 2-4টে ম্যালেরিয়া জ্বরে। বুড়ো বুড়ি মরেছে 4 জন। 4 জনকে কে? না, গুপির মাসি, রতনের মা, প্রাণকেষ্টর কাকা গোবর্ধন, সেই লোকটাই ছিল হাবা। আর মরেছে গোপালের পিসে। গোপালের পিসে বাইরের গ্রামের লোক এসে গোপালের ঘাড়ে ভর করেছিল, তাকে ঠিক ধরা যায় না হিসেবের মধ্যে। তারপরে টোটাল তাহলে 6 জন। 6 জন তাহলে মারা গিয়েছে এখানে দেখা যাচ্ছে। আর ওই 2-4টে ম্যালেরিয়া জ্বরে মারা গিয়েছিল। যাই হোক, তারপর কচি কাঁচা অর্থাৎ আঁতুরের ছেলে মরার হিসেব কেউ কখনো কোনো কালে করে না। শুধু চৌকিদারের জন্ম মৃত্যুর খাতায় লিখে নিয়ে যায়, থানায় দাখিল করে, থানায় তার হিসেব থাকে। সে হিসেবেও বাজে হিসেব। কাহার পাড়ায় চৌকিদার কালে কসমিনে আসে, তাও দিনের বেলা। ওই হিসেবের জন্যই আসে। ছেলে মরার হিসেব কেউ মনেও রাখে না, বলতেও ভুল করে। চৌকিদারও সেই ভুল হিসেব মনে মনে আওড়াতে আওড়াতে জাঙলে গিয়ে সদ্গোপ মহাশয়দের কোনো ছেলেকে ধরে লিখিয়ে খাতায় ইউনিয়ন বোর্ডে দাখিল করে। এবার গাজনে পাগল হাজির আছে। সে ভালো সং দিয়েছে।
নিজে সেজেছে মহাদেব, দুপাশে দুটো ছেলেকে সাজিয়েছে দুর্গা আর গঙ্গা, একজন বয়সালু মেয়ে আর একজন যুবতী, বরকি আর ছুটকি বনোয়ারিকে ঠাট্টা করেছে। তা কর ভাই পাগল, তা কর, বনোয়ারিরও বেশ ভালোই লাগছে। বনোয়ারি সেদিন এর সেই মজলিসের কথা মতো কালো শশীর বঞ্ঝিকে সাঙা করেছে। তার ঘরেও এখন দুই বউ, বরকি আর ছুটকি। বরকি আর ছুটকি, গোপালীবালা আর সুবাসী। বছর ফিরে গেল, বিয়ের বছর পুরতেও দেরি নাই, তবুও মনে হচ্ছে এই তো সেদিনের কথা। পাগল মিতের যেন গান কানে বাজছে, মনে হচ্ছে এই তো করলে গান। আহ, পাগল মিতে উদোমাদা মানুষ, গুণী লোক, যেমন গলা তেমন গান। হাঁসুলি বাঁকের উপকথা বলে সুচাঁদ পিসি, হাঁসুলি বাঁকের উপকথা বলে সুচাঁদ পিসি, আর হাঁসুলি বাঁকের কথা নিয়ে পাঁচালি তৈরি করে পাগল মিতে। বিয়েতে শাদিতে গান বাঁধে, ভাঁজতে গান বাঁধে, ঘেঁটুতে গান বাঁধে, গাজনে গান গেয়ে সং সেজে নাচে। এবারে দুর্গা আর গঙ্গায় কোন্দল অর্থাৎ সুবাসী আর গোপালীবালার ঝগড়া, মাঝখানে বুড়ো শিব অর্থাৎ বনোয়ারি, খাই এর হাতে ঠোনা ওর হাতে ঝাঁটা। হাঁসুলি বাঁকের পাঁচালিকার পাগল কাহার মজার মানুষ। মনখানি তার নীলের বাঁধের জলের মতো, আকাশের রঙেই তার রং। আকাশে সূর্য উঠলে কালো জল ঝকমক করে, তার সঙ্গে বাতাস উঠলে ঢেউয়ে ঢেউয়ে গলানো রূপোর মতন ঝলমলিয়ে ওঠে। রাত্রে চাঁদ থাকলে নীলের বাঁধের ছায়া মাখানো কালো জলে চাঁদ ওঠে, চাঁদের সঙ্গে তারাও ফুটে ওঠে। আকাশে মেঘ নামলে নীলের বাঁধের জল হয় গহীন কালো, মনে হয় আকাশ কাঁদছে। তারই দুঃখে নীলের বাঁধের জলও কাঁদছে। তা হবে না কেন? আকাশ থেকেই ঝরে পড়ছে নীলের বাঁধের জল। ও তো ওই এক কন্যে। পাগল কাহারই বলে কথাটা, নইলে এমন করে সাজিয়ে বলতে পারে অমৃতির মতো বাক্য? বনোয়ারি হেসে বলে, পাগল মিতের মনটিও নীলের বাঁধের জলের মতোই। কাহারপাড়া তার কাছে আকাশ। কাহারপাড়া হাসলে সে হাসে, কাঁদলে সে কাঁদে, হাসিও না কান্নাও না, এমন অবস্থায় কাহারপাড়া ঝিমিয়ে থাকলে অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাসের কুয়াশায় ঢাকা নীল বাঁধের জলের মতো চেহারা নেয়। পাগলের মনের চেহারাও ঠিক তাই হয়, সে উদাস হয়ে থাকে। নয়নের মরণশয্যের পাশে বসে পাগল ছড়া কেটেছিল। ভাই রে, বিস্ময়চিহ্ন, অন্ধকারের ভাবনা কেনে হায় রে, বিস্ময়চিহ্ন, পরের লাইন, অন্ধকারেই পরাণ পাখি সেই দেশেতে যায় রে, দেশেতে দয়জে ফেলে আকার তালব্য সয়কার তয়কার, দেশেতে যায় রে। দুটো লাইন আছে, ভাই রে বিস্ময়চিহ্ন, অন্ধকারের ভাবনা কেনে হায় রে, কয়কার দন্ত নয়কার কেনে হায় রে, অন্ধকারেই পরাণ পাখি সেই দেশেতে যায় রে। তার মাসখানেক পর বনোয়ারির সাঙা হলো আটপৌড়ে কন্যা সুবাসীর সঙ্গে। মাসখানেক পর বনোয়ারির সাঙা হলো আটপৌড়ে কন্যা সুবাসীর সঙ্গে। পাগল তখন রসের গানে ছড়ায় পাঁচালিতে মাতিয়ে তুললে কাহারপাড়া। তার সঙ্গে পাল্লা দিতে পারত এক নসুবালা, কিন্তু নসুবালা বললে শরীর খারাপ। শরীর খারাপ নয়, আসল কথা সবাই বুঝেছে। যে বনোয়ারি তার করালি দাদা পাখি বউকে গাঁ ছাড়া করেছে, তার বিয়েতে নাচতে গাইতে মন তার উঠবে না। নসু বলে, কাহার কুলে জন্মেছি, কাহার পাড়ায় বাস করি। বনোয়ারি কাহার পাড়ার মাতব্বর, দণ্ডমুণ্ডের মালিক, তার হুকুম যেন মানতে হবে সব বাইরে। কিন্তু মন তো কারো দাসীবাদী নয়, সে কাহারও নয়, আটপৌড়েও নয়, সে হলো শুধু মানুষ। সে রাজারও প্রজা নয়, মহাজনেরও খাতক নয়। সে মানবে কেন বোন? তা নানাচুক নসুবালা, পাগল একাই 100। সে যত্ন করে মদ তৈরি করলে সে মদের তার কি, তার ঘোর অর্থাৎ নেশা কত, নাম করা মদ খাইয়েরা টলতে লাগলো। পাগল কিন্তু ঠিক রইল, সেই করলে রান্না, ঘুরলে ফিরলে ঢুকঢাক মদ খেলে, হাঁড়ি নামালে, কড়াই হাতা দিলে, উনুনে কাঠ দিলে, সারাক্ষণ গাইলে গান। হাঁসুলি বাঁকের বনোয়ারি যাই বলিহারি, বাঁধিল নতুন ঘর দক্ষিণ দুয়ারি,
সে ঘর বাঁধিতে এলো যত সব অষ্টপ্রহরী, অষ্টপ্রহরী পাড়ার সুবাসীলতা, পাহাড় কাহার পাড়ায় আজ হলো পোঁতা, বুড়ামালি বনোয়ারি যতনে সাজাই কেয়ারি। প্রহ্লাদ, রতন, গুপি এরা খুব বাহবা দিলে। এ বিয়েতে বুড়োদেরই বেশি হয়েছিল মাতন। পাগল গেয়েই চলেছিল, সুবাসী লতার ফুল পড়িয়ে কানে, সুবাস জাগবে রস বুড়ানো প্রাণে, ও পথে যাস না তোরা বারণ করি, বুড়ো আসবে তেরে, খেটে হাতে বুড়া আসবে তেরে। এই সময় বনোয়ারি তার পাশে দাঁড়িয়ে বলেছিল, শোন পাগল। কি, মুখ এমন কেন? বলবো বলেই ডাকছি, পেল্লাদ, রতন, গুপিকে ডাক। বনোয়ারির প্রথম স্ত্রী গোপালীবালা কেঁদেছিল, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল। বনোয়ারি তাই এসেছিল। কি করি এখন বল দিনি। গোপালীবালা কাঁদছে। চমকে উঠেছিল পাগল। এ কথাটা তো সে ভাবে নাই। কাহারপাড়া এ কথা কেউ কখনো কোনোদিন ভাবে না। কাহারপাড়ার স্বামী যদি স্ত্রী থাকতে বিয়ে করে, তবে স্ত্রী সঙ্গে সঙ্গে শাঁখা আর নোয়া খুলে ফেলে দিয়ে অন্য স্বামীকে গাল দিতে দিতে চলে যায় অন্য কোনো কাহার মরদের ঘরে গিয়ে ওঠে। সতীনের সঙ্গে ঘর কাহার মেয়েরা করে না। স্বামী যদি তেমন পয়সাওয়ালা হয়, তবে বেক্কমশালী অর্থাৎ বিক্রমশালী মোড়ল মাতব্বর হয়। সে যদি কোনো মেয়ে লোককে ঘরে আনে, বিয়ে না করে এমনি রাখে, তাতে বরং কাহার মেয়েরা আপত্তি করে না, কিন্তু বিয়ে করলে সহ্য হয় না। কাহার পাড়ার মেয়েরা ফেলনা নয়, স্বামীকে তাদের ভাত দিতে হয় না, নিজেরাই তারা খেটে খায়। রূপ যৌবন ছাড়া গতরের অর্থাৎ পরিশ্রমের ক্ষমতার একটা কদর আছে। সেই দরে কানা খোড়া বুড়ো কতজনের ঘরে 16 আনা গিন্নির পিঁড়ি তাদের আদর করে ডাকে। তারাও গিয়ে সে পিঁড়ি দখল করে বসে। ঘরের পাটকাম করে, অক্ষম পুরুষকে রাঁধা ভাত দেয়, খেটে খুঁটে রোজগারও করে। গোপালীবালা যদি চলে যায়, তবে সে হবে তার অপমান। তাছাড়া গোপালীবালা লোকটি বড় ভালো। গোপালীবালার মধ্যে কোপাইয়ের ঢেউ নেই। মনে সে দোলা লাগাতে পারে না। সে হলো নীলের বাঁধের জল, না আছে সারা, না আছে ধারা, চুপচাপ ঠান্ডা শীতল। বুক ডুবিয়ে বসে থাকলে নড়বে না, জড়িয়ে ঘিরে নিথর হয়ে থাকবে তোমার চারিপাশে। নীলের বাঁধের মতোই বনোয়ারি ওকে ভালোবাসে, কিন্তু কোপাইয়ের মতন মাতন নাই বলে ওর উপর নেশা কোনো কালে জমে নাই। সেজন্যই বিবেচনা করেও বনোয়ারি নিজের মনকে মানাতে পারে নাই। কোপাইয়ের মতো ছিল কালো বউ। সুবাসী ঠিক কালো বউয়ের মতোই। সে যেন কোপাইয়ের বুকে নতুন বছরের বান হয়ে ফিরে এসেছে। তাছাড়া সুবাসী হলো আটপৌড়ে পাড়ার ঘরের মেয়ে। আটপৌড়েরা কাহারদের সঙ্গে চলতে রাজি হয়েছে বনোয়ারি মাতব্বরীর গুণে। সেই চলনের প্রথম কারণ, আটপৌড়ের কন্যে ঘরে আনবার গৈরব সে আর কাউকে দিতে পারবে না। তাই সে গোপালীবালার কথা ভেবেও সাঙা করতে সম্মত হয়েছে। গোপালীবালাকে একদিন সে বুঝিয়ে বলেছিল, প্রহ্লাদ, রতন এরাও বলেছিল। তখন গোপালীবালা নিজেই বলেছিল, তা করো, সাঙা করো, আমি যাব না, তবে তুমি তাড়িয়ে দিও না। তোমার বেটা ছেলে হোক, আমি মানুষ করব। তোমরা দুজনায় রামদ রল্লাদ করবা, আমি দেখব, হাসবো। বিয়ের দিন কিন্তু গোপালীবালা কাঁদতে লেগেছে। পাগল বনোয়ারির মুখের দিকে হাঁ করে চেয়ে অবাক হয়েছিল। বনোয়ারি বলেছিল, কি করি বল এখন। অনেকক্ষণ ভেবে পাগল উত্তর দিয়েছিল, গোপালী যদি আজই থাকে অর্থাৎ রাজি থাকে, তবে আমি ওকেও মাথায় করে আঁকব। গোপালী যদি আজই থাকে, তবে আমিও ওকে মাথায় করে আঁকব। বললি, বলগা তাকে। বনোয়ারির মুখটা থমথমে হয়ে উঠেছিল। পাগল বুঝে বলেছিল, আগ করিস না, অর্থাৎ রাগ করিস না। নতুন করণ আটপৌরেদের সাথে, সেটাও হবে। তোরও ছেলেপুলে ঘর সংসার হবে, স্বাদ মিটবে। গোপালী বউকেও সতীন নিয়ে ঘর করতে হবে না। গোপালী বউ কিন্তু আশ্চর্য। সে তাতেও বলেছিল না।
প্রাণকেষ্ট উপকার করেছিল, সে বনোয়ারিকে আড়ালে নিয়ে গিয়ে হদিশ বাতলে দিয়েছিল। এক কাজ করো কাকা, প্রাণকেষ্ট অর্থাৎ নিমতেলে পানু, এক কাজ করো কাকা, 10টা টাকা কাকির হাতে দাও, বলো ঘর করো, সংসার করো, পাড়ায় ধার দাও, মহাজনী করো, তুমি ঘরের আসল গিন্নি, যেমন ছিলে তেমনি রইলে, 8 পৌরের মেয়ে ঘরে আসছে, ছেলেপুলে হবে, খাটবে খুটবে খাবে, বুঝলে? বনোয়ারির কথাটা মনে ধরেছিল। পানার বুদ্ধির সে তারিফ না করে পারে নাই। টাকা তার হাতে আছে, কিন্তু কথাটা তার মনে হয় নাই। টাকাতে মন ভোলে বয় কি? কতজন কাহার মরদ পরিবারের দাবি ছাড়তে দাঙ্গা করে, হাঙ্গামা করে, শেষে টাকাতে রক্ষা হয়। টাকাতে আরও কত হয় সে বনোয়ারির অজানা নয়। ছেলের হাতে অংচঙে খেলনা, মিষ্টি নাড়ু দিলে তার কান্না থামে। বড় মানুষের হাতে টাকা দাও আঁচলা ভরে, বড় মানুষ ভুলে যাবে সব দুঃখ। পানা বলেছিল, টাকাতে বলে পুত্তুষক বলে, তাই এ তো, বলে সে একটা পিচ কেটে হেসেছিল। বনোয়ারি 10 টাকার বদলে 20 টাকা নিয়ে গোপালীবালার 2 হাতের আঁজলা টেনে তার উপর ভরে ঢেলে দিয়েছিল। গোপালীবালা চমকে উঠে স্বামীর দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি বনোয়ারি গাজনের পাটায় শুয়ে আকাশের দিকে তাকিয়েও যেন দেখতে পাচ্ছে। বনোয়ারি হেসে বলেছিল, সব তোমাকে দিলাম, গয়না ঘড়িও তুমি, না হয় যা খুশি করো। গোপালীবালার মন ভুলেছিল। আঁজলা ভরা ঝকঝকে টাকা। স্বামীর মুখের দিকে চেয়ে সে হেসে বলেছিল, আর 2টো সোনার কানফুল গড়িয়ে দিতে হবে কিন্তু। বনোয়ারি বলেছিল, দেবো, নিশ্চয়ই দেবো। সোনা একটুকু সস্তা হোক, যুদ্ধতে দর চড়েছে বিষম, একটুকুন নামুক দর দেবো। পানা বলেছিল, একটা ঢোক মাল খাও খুঁড়িয়ে এইবার, একটি ঢোক মাল খাও খুঁড়িয়ে এইবার, নাচতে হবে তোমাকে। সত্যিই পানা গোপালীবালাকে মদ খাইয়েছিল। পানার উপর এরপর বনোয়ারি খুশি না হয়ে আর পারে নাই। চলো এইবার 8 পৌরে পাড়ায় যাবার আয়োজন করো। কাহারদের আজ 8 পৌরে পাড়ায় যাওয়া যেমন তেমন যাওয়া নয়, এমন যাওয়া কখনো যায় নাই আজ পর্যন্ত। প্রহ্লাদ, রতন, গুপি, পানু সকল কাহার মাথায় বেঁধেছিল খাড়ে কাঁচা গামছা, গায়ে দিয়েছিল বহুকালের সযত্ন রক্ষিত ফতুয়া, হাতে নিয়েছিল লাঠি, গোপে চারা দিয়ে মশাল জ্বালিয়ে সকলে গিয়েছিল। ঢোল বেজেছিল, সানাই বেজেছিল, কাঁসি বেজেছিল। বনোয়ারি গায়ে দিয়েছিল একখানা নতুন চাদর। যুদ্ধের বাজারে অগ্নিমূল্য দিতে হয়েছিল। সে চাদরখানা গায়ে দিয়ে সে খুঁজেছিল পাগলকে। পাগল, পাগল। সকলকে সামনে নিয়ে যেতে হবে, শুভকর্মে ব্যাঘাত না ঘটে। কাহারেরা মদ খেয়েছে, 8 পৌরে পাড়ায় মেয়ে আনতে চলেছে। সেই গরম নেশার সঙ্গে মাথার মধ্যে পাক খেয়ে ঘুরছে। হাসুলি বাঁকের উপকথায় যা কখনো ঘটে নাই, আজ রাত্রে তাই ঘটবে। তার মধ্যে অঘটন ঘটিয়ে না বসে কাহারেরা। পাগল হুঁশিয়ার মানুষ, তাকে ভার দিতে হবে। পাগল, পাগল। পাগলকে পাওয়া যায় না এই গোটা গাঁয়ের মধ্যে না। পানা হাসতে হাসতে বলেছিল, কত স্বাদ করে কথাটা বললে, শেষে লজ্জায় হয়তো পালালছে। ঠিক এই সময় বিদ্যুৎ চমকে উঠেছিল। কে যেন বলেছিল, মেঘ চিকুরছে, চলো চলো। ওহ, সে কি মেঘ! বর্ষার মেঘ। বিয়ের রাত্রে নেমেছিল বর্ষা। কারহানের মেঘ ঘন কালো। বিদ্যুৎ চমকে ওঠে, সঙ্গে সঙ্গে মেঘের গুরু গুরু ডাকে। হাঁসুলি বাঁকের বাঁকে বাঁকে বাঁশবাঁধির বাঁশের বনে যেন ডঙ্কা বাজিয়ে দেয়। ঝিরঝির করে মৃদুমন্দ বাতাস বয়, নীলের বাঁধের স্থির জলে কাঁপন লাগে। বাঁশবনের কোনো পাতা ঢাকা গর্ত থেকে মোটা ব্যাঙের গলায় গম্ভীরভাবে ডেকে ওঠে, গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং, গ্যাও গ্যাও। শব্দ করে ওঠে হেঁড়ে ব্যাঙ মহাশয়। ছোটোখাটো হাঁড়ির মতো চেহারা, এমনি বড় আকারের ব্যাঙ।
তাই ওদের নাম হেরো ব্যাঙ। গাছের ডাল থেকে অপেক্ষাকৃত মিহি গলায় সাড়া দেয় গেছো ব্যাঙ অ্যাও অ্যাও। পুকুর ডোবার কোণ থেকে সোনা ব্যাঙগুলো কলরব জুড়ে দেয় করর 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 শব্দে। হাঁসলি বাঘ যেন হাজার ব্যাং টুনটুনির বাজনা বেজে ওঠে। মাথার উপর চিকির কিচির কিচ কিচির শব্দ ওঠে। ফটিক জল পাখিগুলো রাত্রে ডাকতে শুরু করে মেঘরাজার হাঁক শুনে। তেমনি মেঘ উঠেছিল সেদিন। বরযাত্রী কাহারেরা হাঁক দিয়েও উঠেছিল সে মেঘের ডাক শুনে। এ কি ডাক, হ্যাঁ? জয় বাবা, জয় বাবা ঠাকুর। আষাঢ়ের প্রথম, অম্বুবাচীর দুদিন বাকি। আষাঢ়ের প্রথম, অম্বুবাচীর দুদিন বাকি। এই তিথিতে তাহলে বনোয়ারি বিয়ে করতে গিয়েছিল। আষাঢ়ের প্রথম, অম্বুবাচী অর্থাৎ আমুতি যেটা আমরা বলি, অম্বুবাচীর দুদিন বাকি। এরই মধ্যে মেঘের হাঁকে বর্ষার থমথমে আওয়াজ বেজে উঠল যে। হাঁসুলি বাঁকে চাষা খোঁড়া মাটি শিরশির করছে, অর্থাৎ শিউরে উঠছে বোধ হয়। রতন গুপি আহ্লাদে লাফ দিয়ে ঢুলিকে বলেছিল, বাজারে ভাই বাজা, গুড়গুড়িয়ে বাজা, গুরু 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 তাক 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 তাক। পানু বলেছিল বনোয়ারি কাকার নতুন বউয়ের পয়। নিশ্চয় মঙ্গল হবে, মঙ্গল হবে। আটপৌরের সাথে কাহারদের চলনে দুপাড়ারেই মঙ্গল হবে। আশিরে আশিরে কারহান পায়কে, অর্থাৎ আষাঢ় মাসে চালের উপযুক্ত পর্যাপ্ত বর্ষণ পায় কে। বনোয়ারি প্রথমটা ভয় পেয়েছিল, আকাশের দিকে চেয়ে বলেছিল, হে বাবা, তোমার বাহন যেন সেদিনের মতো কোরল পাকিয়ে লক গিয়ে জিভ মেলে ফুঁসিয়ে না ওঠে। বনোয়ারির মন আশ্বস্ত হচ্ছিল না। জ্যৈষ্ঠী মাসের শেষে তো বর্ষা দেখা দেয় না, আষাঢ় মাসেই বর্ষা দুর্লভ। তবে এই অকালে, ঠিক তার বিয়ের লগ্নে মাথার উপর অকাল বর্ষা হাঁক মেরে উঠল কেনে? বাবার বাহন সেদিন কালবৈশাখীর মেঘের মধ্যে ফুঁসিয়ে উঠেছিল। সে বিচিত্র বরণ ফুটে উঠেছিল সাদা কালো মেঘে। আজও আবার বনোয়ারি ব্যানো ব্যানো। বনোয়ারি সম্বিত ফিরে পেয়েছিল রতনের ডাকে, আর আশ্বাস পেয়েছিল মেঘ দেখে চিনে। বাবার বাহনকে সে মেঘের মধ্যে দেখতে পায়নি। একটানা ঘনশ্যাম মেঘ উঠেছে আকাশ ভরে, ইনি বর্ষার মেঘ। বনোয়ারি বলেছিল, চল। কারহান শব্দটার অর্থ, কারহান বলতে বলা হয় ধান পোঁতার আগে একটা বৃষ্টির প্রয়োজন হয়, চাষাবাদের জন্য একটা বৃষ্টির প্রয়োজন হয়। সেই বৃষ্টিতে জমি কাদা করে সেখানে জল জমিয়ে ধান পোঁতা হয়, এইটাকেই কারহান বলা হয়, পর্যাপ্ত বৃষ্টি। তারপর হাঁসুলিবাকের উপকথায় ওই রাত্রি থেকেই বেজে উঠেছিল চাষের বাজনা। এবারের বর্ষা ভাগ্যের বর্ষা গিয়েছে, আষাঢ়ের বর্ষা। আষাঢ়ের বর্ষা। আষাঢ়ে কারহান পায় কে, সাঙনে কারহান ধানকে। আষাঢ়ে কারহান পায় কে, সাঙনে কারহান ধানকে। ভাদুরে কারহান শীষকে, আশ্বিনে কারহান কিসকে। আষাঢ় মাসের উপযুক্ত কারহান, উপযুক্ত ভাসান জল কোন ভাগ্যবান পায়? কালে কস্মিনে কখনো সখনো হয়, এবার পেয়েছে কাহারেরা। গুরু গুরু শব্দ, গুরু গুরু শব্দে ভারী গলায় মেঘের ধ্বনি সে কি? কোপাইয়ের জল হয় ঘোলা, তার কুলে কুলে মেঘের ডাক যেন ডঙ্কার মতো শোনায়। বাঁশবনের নতুন বাঁশগুলির খুঙি অর্থাৎ আবরণ খসে পড়ে। ফিকে সবুজ রঙের পাতা দেখা যায়। পুরনো বাঁশের পাতার সবুজে কালচে আমেজ ধরে। শিমুল, শিরীষ, বট, অসত্য পাতাগুলি কালো রঙের ঘোর ধরে, পাতাগুলো পুরো হয়। বাঁশবনের তলায় ভিজে পাতা চাপ বেঁধে সপ করে। পা দিলে বুড়ি বুড়ি কেটে লালচে রঙের রং বের হয়, রং ওঠে। কত নতুন নতুন চারা গজায়। কোপাইয়ের কুলে সরবন, কাশবন, বেনাবনে লম্বা কচি পাতা গজিয়ে ওঠে, ঝাড়বন্দি হয়ে বাতাসে ঢেউ খেলিয়ে নাচতে থাকে। সবচেয়ে বাহার হয় কোপাইয়ের ঘাটের উপর ছাতিম গাছটাতে। চোখ জুড়ানো সবুজ বরণ টোপরটির মতো চেহারা হয়, গাছের মধ্যেও হয় নটবর। এইটা কোশ্চেন আমি দিইনি, এটা একটু অ্যাড করে নিও।
গাছের মধ্যে ও হয় নটবর। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? গাছের মধ্যে ও হয় নটবর, এখানে কোন গাছের কথা বলা হয়েছে? আর কখন, কোন সময় গাছ নটবর রূপ ধারণ করে? উত্তরটা হবে ছাতিম গাছের কথা বলা হয়েছে। সে বাহারের দিক থেকে কোপায়ের ঘাটের দাঁড়ানো ছাতিম গাছটার বাহার প্রচুর হয়, তাকে নটবরের মতো দেখায়। বর্ষাকালে বর্ষার জল পেয়ে সে নটবর রূপ ধারণ করে। ঘাসে ঘাসে ভরে যায় চারিদিক, কাহারপাড়ার উঠানগুলোর চারিপাশে ঘরগুলির পোঁতায় অর্থাৎ ভিত পর্যন্ত কেউ যেন সবুজ রঙের পাড় বুনে দেয়। মাঠে জল থই থই করে আলে আলে ঘাস, কাহারেরা তারই মধ্যে কাজ করতে ঝাঁপিয়ে পড়ে। কেউ হাল চালায় মাটির উপর হালের মুঠো ধরে চলে, পিঠ বেঁকিয়ে ঘাড় নামিয়ে অসুরের মতো। কেউ জমির কাদার জলে হাঁটু গেড়ে বীজ চারা তোলে, কাদানো জমিতে ঘাস আগাছা তুলে দুমড়ে মাটির মধ্যে পুঁতে দেয়। রাত্রি এক প্রহর থাকতে মাঠে ছোটে, বাড়ি ফেরে রাত্রি এক প্রহর পার হলে। আষাঢ়ে কারহান পায় কে? এবার পাওয়া গিয়েছিল। কাহারেরা তার চরম সদ্ব্যবহার করেছে। চাষ এবার তাদের ভালো গিয়েছে। ক্ষেত ভরা ধান উঠেছিল, মুনিবেরা পেয়েছেন প্রচুর। তারাও যে সে যে যেমন সে তেমন পেয়েছে। পৃথিবীতে যুদ্ধ লেগেছে, আকরা গন্ডার সীমা পরিসীমা নেই। কাহারদের সম্বল এক ধান। ধানের দর ছিল 18 আনা, এখন বেড়ে হয়েছে 5 টাকা। কাহারদের সম্বল এক ধান, ধানের দর ছিল 18 আনা, এখন বেড়ে হয়েছে 5 টাকা। মানে যুদ্ধের বাজারের জন্য 5 টাকা হয়েছে বেড়ে। আষাঢ়ে কারহানে ফসল বেশি ফলেছে, এবার বেঁচেছে কাহারেরা। বনোয়ারি এবার অনেক ধান পেয়েছে, ভাগের চাষে বেশি ফলেছে, তাতে আর কত বেশি পেয়েছে। এবার সাহেবডাঙ্গায় জমির ধান যে তার ঘরে উঠেছে। 5 বিঘে ডাঙার কাটানো হয়েছে মাত্র 2 বিঘে, তার থেকে ধান পেয়েছে 4 বেশ 2 আড়ি, অর্থাৎ 10.5 মণ। কাউকে ভাগ দিতে হয় নাই, খাজনা লাগে নাই। এই 10.5 মণ ধান তার 1000 মণের সমান। আর একবার বলি, 5 বিঘে ডাঙার কাটানো হয়েছে 2 বিঘে, ধান তার থেকে ধান পেয়েছে 4 বেশ 2 আড়ি, অর্থাৎ 10.5 মণ। কাউকে ভাগ দিতে হয় নাই, খাজনা লাগে নাই। এই 10.5 মণ তার কাছে 1000 মণের সমান। আর বিক্রি করলেই 50 টাকার কর করে নতুন লোট গুনে দেবে মহাজনেরা। দেশে টাকা নাই, সব লোট। নইলে কিছুখানি বিক্রি করতো বনোয়ারি, কিন্তু লোট তো মাটিতে পুঁতে রাখা যায় না। আরও একটা কথা, ছুটকি অর্থাৎ নতুন বউ সুবাসের মতিগতি না বুঝে টাকা পুঁতে রাখা ঠিক নয়। বাবু মহাশয়দের সাহেবডাঙ্গার জমিতেও প্রচুর ধান হয়েছে। ওরা জমি কাটিয়ে জমিতে পুকুরের পাঁক দিয়েছিলেন, সার দিয়েছিলেন। বনোয়ারি তো তা পারে নাই। তবে সে এবং গোপালীবালা পথে ঘাটে যেখানে যত গোবর দেখেছে কুড়িয়ে নিয়ে গিয়ে নিজের জমির মধ্যে ছড়িয়ে দিয়েছে। গোপালীবালা আর এক কাজ করেছে, সে কথা বনোয়ারি ছাড়া কেউ জানে না। মাঠে লোকজন না থাকলে সে বাবুদের জমিতে নেমে পাঁকের ডেলা তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে বনোয়ারির জমিতে। গোপালীবালা তার সাক্ষাৎ লক্ষ্মী। সুবাসীর রূপ যৌবন বনোয়ারিকে নেশায় আচ্ছন্ন করে রেখেছে বটে, কিন্তু সে এই নেশার মধ্যেও বুঝতে পারে এ নেশায় সংসারের কল্যাণ নাই। মেয়েটা অবিকল কালশশী, তেমনই বিলাসিনী, তেমনই ঢং, তেমনই হাসি, তেমনই ঢলে পড়া। মধ্যে মধ্যে বনোয়ারির মন খাপ্পা হয়ে ওঠে। আবার নবান্নর সময় একটা কাণ্ড ঘটেছিল, সেই কাণ্ডেই বুঝতে পেরেছে এ মেয়ের হাতে লক্ষ্মী নাই। নবান্নে এবার হাঁসুলি বাঁকের বাঁশবাদিতে খুব ধুম গিয়েছে। নবান্নে তাদের ধুম চিরকালের। সজ্জাতের অনেক ধুমধাম, এক পুজোর পর আর এক পুজো। তাদের কাহারেরা আনন্দ করে, পূজাস্থানে গিয়ে দাঁড়ায়, কিন্তু তাদের নিজের ঘরের সে ধুমে দেবতার চরণের ছাপ পড়ে না। ওদের ধুম গাজন,
ধরম পুজো, আমুতি অর্থাৎ অম্বুবাচী, মা বিষহরীর পুজো, ভাদ্র মাসে ভাঁজো পরব, অগ্রহায়ণের নবান্ন, পৌষে লক্ষ্মী। মোটামুটি এই 7টা পরব। আরেকবার বলি, ওদের ধুম, গাজন, ধরম পুজো, আমুতি অর্থাৎ অম্বুবাচী, মা বিষহরীর পুজো, ভাদ্র মাসে ভাঁজো পরব, অগ্রহায়ণে নবান্ন আর পৌষে লক্ষ্মী। মোট 7টা পরব। এছাড়া আছে ষষ্ঠী, মঙ্গলচণ্ডী, সে শুধু মেয়েদের বেরতো, তাও তাদের করতে হয় ওই সজ্জাতেদের মা লক্ষ্মীর বেরতো স্থানের পাট আঙনে অর্থাৎ পাট অঙ্গনের এক প্রান্তে বসেই। নবান্নই ওদের বড় পরব। নতুন ধান কেটে লক্ষ্মী অন্নপূর্ণার পূজা করে কালারুদ্দু বাবা ঠাকুরের ভোগ দিয়ে নতুন অন্নের 5 দ্রব্য প্রস্তুত করে আনন্দ করে খাওয়ায়। আর কালারুদ্রর কাছে বলা, বাবা ল লড়লাম, ল চর চারলাম, ল পুরনোই ঘর বাঁধলাম, লতুনে বাখার বাঁধি পুরনো খাই, এই খেতে যেন জনম যায়, নতুন বস্তু পুরনো অন্ন, তোমার কৃপাতে জীবন ধন্য। ল অর্থাৎ নকে ওরা ল হিসেবে উচ্চারণ করে। ন অর্থাৎ নতুন, অর্থাৎ রূপটা হবে এরকম, নড়লাম, চারলাম, পুনরায় ঘর বাঁধলাম, নতুনে বাখার বাঁধি পুরনো খাই, এই খেতে যেন জনম যায়, নতুন বস্তু পুরনো অন্ন, তোমার কৃপাতে জীবন ধন্য। খাওয়া দাওয়ার খুব ধুম হয়, সব বাড়িতে সবার নিমন্ত্রণ। খেয়ে দিয়ে বিকেলবেলা হয় ড্যাঙ্গুলি অর্থাৎ ডান্ডাগুলির পাল্লা। জোয়ান ছেলেরা সাহেবডাঙ্গায় গিয়ে 1.5 হাত লম্বা ডাং এবং বিঘত প্রমাণ মোটা গুলি নিয়ে খেলতে আরম্ভ করে। সন্ধে পর্যন্ত খেলে খাদ্য হজম করে বাড়ি ফেরে। একটা ডান্ডা মেরে গুলিকে পাঠিয়ে দেয় হুই লম্বা পার, দেখিয়ে দেয় 7 ভুবন, বাড়ি দুড়ি তেরি চাল চম্পা ঢেক লঙ্কা। মাপতে মাপতে 7 মাপে গজ দিয়ে পিটিয়ে দেয় গজা অর্থাৎ 1 দানের হার। কে বাড়ি দুড়ি তেরি চাল চম্পা ঢেক লঙ্কা, মাপতে মাপতে 7 মাপে গজ পিটিয়ে দেয় গজা অর্থাৎ 1 দানের হার। আবার যারা খাটুনি দেয় তারাও কম যায় না। ওই বোঁ বোঁ শব্দে ছুটন্ত গুলি 2 হাতে খপ করে লুফে নিয়ে মুখ ঠেকিয়ে বলে খেয়ে নিয়েছি, অর্থাৎ গেল খেলন্দারের হাত। সে এক মাতন। বুড়োরাও মধ্যে মধ্যে লোভ সামলাতে পারে না, তারাও 2-1 দান খেলে নেয়। ছেলেরা বার হয় তীর ধনুক নিয়ে, বাঁখারির ধনুক নতুন সরকাঠির তৈরি করে তারা হৈ হৈ করে বেড়ায় মাঠময়। তাড়িয়ে বেড়ায় ধান খেতে নামে যেসব পাখির ঝাঁক, কাক শালিক চড়াই টিয়া তাদের। সন্ধেবেলা মদের পর্ব, ঢোলক বাদ দিয়ে গান নাচ। এবার বনোয়ারির কোটা 8 পৌড়ে পাড়াকে নিমন্ত্রণ করেছিল। নতুন মিলন হয়েছে ওদের সঙ্গে, কুটুম্বিতাও হয়েছে। বনোয়ারিরও এবার বারবারন্তের বছর, এ তার কর্তব্য। দিনের বেলা চুকে গেল সব। সন্ধ্যাতে মদের আসর বসল, জমলও খুব। পাগল বাহারের গান ধরলে, ও লবানের নতুন ধানের পিঠে আজ কাজ কি মাছের ঝোলে, ও লবানের নতুন ধানের পিঠে আজ কাজ কি মাছের ঝোলে। অমনি নৃত্য আরম্ভ হয়ে গেল, পাগলের গান চলল। নতুন কাপড় খসখসিয়ে বৌরা এসেছে, আঙা নতুন ছাওয়াল লিয়ে কোলে। সঙ্গে সঙ্গে সকলে হৈ হৈ করে উঠল। হিসাব করো কার ছাওয়াল হবে। নতুন ছাওয়াল কোলে কে কে লবান্য করলে। বনোয়ারির দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। বাবা ঠাকুর কবে তাকে বংশ দেবেন তিনিই জানেন। ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়ল সুবাসী যেন নাই মনে হচ্ছে। হ্যাঁ তাই বটে, সে নাই। কোথায় গেল? অজুহাত তুলে বাড়ি এসে সেখানেও পেল না তাকে। কোথায় গেল? বেরিয়ে পড়ল মাঠে। চারিদিকে খুঁজতে লাগলো। করালিকে মনে পড়ে গেল হঠাৎ, কারণ মনে হলো যেন বাতাসে সিগারেটের ক্ষীণ গন্ধ পাচ্ছে। সে পাগল হয়ে খুঁজতে লাগলো। হঠাৎ মনে হলো কে যাচ্ছে দূরে দূরে,
আটপৌরে পাড়ার কোলটাতে। সে চিৎকার করে উঠল, কে? ছুটে গেল সঙ্গে সঙ্গে, কিন্তু কেউ মানুষ নয়, একটা মরা শেওড়া গাছের বাকল উঠে গিয়েছে। বাকল উঠে যাওয়া গুঁড়ি একটা ঝোপের সামনে খাড়া হয়ে রয়েছে। সেটাকে ঠিক মনে হচ্ছে যেন মানুষ। সেখান থেকে ফিরবার পথে হঠাৎ সে আতঙ্ক অনুভূত করল। আতঙ্কে অভিভূত হয়ে দাঁড়ালো। কালো শশীর ভাঙা ঘরের উঠানে সে এসে পড়েছে এবং ভাঙা দাওয়ায় দাঁড়িয়ে কার সাদা মূর্তি। বাক্যহারা হয়ে সে দাঁড়িয়ে রইল। কতক্ষণ দাঁড়িয়েছিল তার মনে নেই। চেতনা হলো তার সাদা মূর্তিটির কথা শুনে। অতি মৃদু খোনা সুরে বললে, পালাও, তুমি পালাও, আমার লোভ লাগছে তোমার উপর। বনোয়ারি মুহূর্তে বনোয়ারির ভয় ভেঙে গেল। চেতনা ফিরে এলো। লাফ দিয়ে সে ধরলে তাকে। সে সুবাসী, হারামজাদি। আশ্চর্য সুবাসী। সে খিলখিল করে হেসে উঠল। উন্মত্ত ক্রোধে বনোয়ারি তার গলা টিপে ধরে বললে, বল, কি করছিলি এখানে? বল, আর কে ছিল? সুবাসী বহু কষ্টেই বললে, সন্দেশ। সন্দেশ? সন্দেশ খেছিলাম লুকিয়ে, এই দেখো। সে কাপড়ের ভিতর থেকে বার করলে সন্দেশের বাটি। গলা ছেড়ে দিলে বনোয়ারি। সন্দেশ খেছিলি লুকিয়ে? হ্যাঁ। নতমুখে সে বললে, দিদি মোটে দুটো দিয়েছিল তাই। এবার হেসে ফেলল বনোয়ারি। তাই লুকিয়ে এখানে খেতে আইছিলি? তা ঘরে খেলেই তো পারতিস। কেউ যদি দেখে ফেলতো? তাই বলে এই ভাঙা ঘরে সাপ না খোপ? ভালোই হতো, মরতাম। তুমি আজ লক্ষ্যে গোলাপি বুড়িকে নিয়ে ঘর করতা। হাসলে বনোয়ারি। বলে, চল, কত সন্দেশ তুই খেতে পারিস তা দেখবো। এখনই সন্দেশ আনাবো। না। এবার কাঁদতে লাগলো সুবাসী। কাঁদিস না, চল। অনেক কষ্টেই সুবাসীর মন ভাঙিয়েছিল সে। কিন্তু এমন যে মেয়ে, সে লোভের বশে দেবতার কথা না ভেবে স্বামীকে বঞ্চিত করে চুরি করে ভুতুড়ে ঘরে বসে পেট পূরণ করে, সে তো ভালো মেয়ে নয়। ওই মিষ্টি পরের দিন দেবতাকে দেওয়ার কথা ছিল। বনোয়ারির মুখে তোলে নাই তখনও পর্যন্ত। দ্বিতীয় বছর চড়কের পাটায় শুয়ে বনোয়ারি এই সব কথাই ভাবছিল। গত বছরের কথা, ও বছরের কথা। বছর পার হয়ে এ বছরে কাহিনী হয়ে গেল। বাজনা থামলো, পাট নামছে। উপরে শিমুল বৃক্ষের গাছের ডালটি দুলছে। বাবা ঠাকুর দহের ধারে পাটা নামছে। বাবা জলশয়নে যাবেন বছরের মতন। এক বছর গেল, নতুন বছর শুরু হলো। পাটা নামতেই বনোয়ারি অবাক হয়ে গেল। এক লালমুখ সাহেব আর তার পাশে করালি, দুজনে সিগারেট খাচ্ছে। জঙ্গলের সদগোপ মহাশয় মাইতো ঘোষ পর্যন্ত দাঁড়িয়ে, করালির ভ্রুক্ষেপও নাই। সাহেবটা করমরো করে কি বলছে, মাইতো ঘোষ ইংরেজিতে জবাব দিচ্ছেন। বনোয়ারির ইচ্ছে হলো লাফিয়ে উঠে ছোঁড়ার বুকে প্রচণ্ড এক কিল মারে, ভেঙে দেয় ওর বুকের পাটা, চুরমার করে দেয়। কিন্তু সে শুয়ে আছে চড়ক পাটায় এবং সাহেবটা রয়েছে করালির পাশে, অবাক। করালি বলছে, হ্যালো ম্যান, বলেই ঘাটটা উল্টিয়ে দিল। সেই ইশারা মানে চলো। তাই বটে, সাহেবটা চলে গেল করালির সঙ্গে। করালি পাপ, করালি সাক্ষাৎ দানো, অর্থাৎ দানব। কাহারকুলের অনেক পাপে হাঁসুলি বাঁকে ওর আবির্ভাব হয়েছে। বনোয়ারির বয়স প্রায় 3-20 হলো। সুচাঁদ পিসির 4-20 হবে। চোখে তো দুজনের একজনেও দেখে নাই এমন দানোর আবির্ভাব। সুচাঁদ পিসির জানা হাঁসুলি বাঁকের যে উপকথা, সে উপকথার মধ্যেও নাই। বজ্জাত দুষ্ট চিরকাল আছে, থাকবেও চিরকাল, হাতের 5টা আঙুল সমান নয়। কিন্তু এ যে সাক্ষাৎ দানু, আদ্যিকালের কথায় দত্তি দানোর কথা শোনা যায়। পৃথিবীতে তারা জন্ম নিত মনুষ্য হয়ে, পাড়া গ্রাম দেশ লণ্ড ভণ্ড করে দিত, নিজে পাপ করত, পরকে দিত পাপমতি, মানুষ পরিত্রাহিক ডাক ছাড়ত মনে মনে। মাধরণীর বুক উঠত টাটিয়ে, তিনিও কাঁদতেন। তখন দেবতা আসতেন, এসে বধ করতেন মনুষ্য বেশি দানকে। মানুষের মধ্যে সাধ্য নেই দানকে বধ করতে। বনোয়ারি অত্যন্ত সাবধান হয়েছে। মনে মনে বেশ বুঝেছে একটি ব্যাপারেই চোখ খুলে গিয়েছে। করালির সেই কোঠাঘর নিয়েই ব্যাপার ঘটেছিল।
গোটা কাহারপাড়ার বারণ মানলে না, মাতব্বরের শাসন নিলে না, বসনের মতো শাশুড়ি তার কথা রাখলে না, সুচাদের মতো আদ্যিকালের প্রবীণ মানুষের হিতবাক্য কানে তুললে না, সে কোঠা ঘর বানালে। গোটা কাহারপাড়ার ক্ষমতা তাকে আটক করতেও পারলে না। আজ কাহারপাড়ার মাথার দিকে তাকিয়ে দেখো, করালির কোঠাঘর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোঠাখানা কাহারপাড়ার জোর করে পোঁতা করালির জিদের ধ্বজার মতো উঠে রয়েছে। সন্ধ্যাবেলা এসে ওরা আলো জেলে ঢোল বাজিয়ে জানান দিয়ে যায়, জিদের ধ্বজাই নয় শুধু, অধর্মের কলিকালের ধ্বজা। হতভাগা জানে না উঁচু মাথায় বিপদ কত। তাল গাছে বজ্রাঘাত হয়, লাঠি পড়লে মাথা উঁচু মাথাতেই পড়ে। ঝড়ে উঁচু গাছ উঁচু ঘর ওড়ে, উঁচু ঘরে আগুন লাগলে সে আর নিবানো যায় না। চোর ডাকাতের নজর উঁচু ঘরের মাথা দেখে ফেরে। হিংসুটে লোক উঁচু ঘর দেখেই বিস্মন্তরা ওড়ায়। ভূত বলো, প্রেত বলো, আকাশে আকাশে যারা ফেরেন, তাদের পথের যে ঘরের মাথা উঁচু সেই ঘরের মাথাতেই তারা বসে পড়েন। বাধা পড়লে সে ঘরে মন্দ দৃষ্টি দিয়ে যান। পিতৃপুরুষে যা করে নাই তাই করলে অশুভক্ষণে তার ফল ওকে পেতেই হবে। চরকপাড়ায় শুয়ে বনোয়ারি স্মরণ করলে ওই ঘর করার বৃত্তান্ত। চরক পাটায় শুয়ে বনোয়ারি স্মরণ করলে ওই ঘর করার বৃত্তান্ত। যেদিন করালির ঘর তৈরির বনিয়াদ কাহারপাড়ায় সবাই জুটে হৈ হৈ করে কেটে সমান করে দিলে মাটির সঙ্গে, সেই দিনই সন্ধ্যাবেলায় করালি চলে গেল পাখিকে নিয়ে চন্দনপুরে। রাত্রে নয়ন মারা গেল। ভোরে শ্মশান থেকে বনোয়ারি ফিরতেই গোপালী বললে বিপদ হয়েছে, করালি পুলিশ নিয়ে আইছিল, জমাদার বলে যেয়েছে তোমাকে থানাতে যেতে। থানায় যেতে? বুকটা গুড়গুড় করে উঠেছিল বনোয়ারির। অনেক ভেবে সে সাহস সঞ্চয় করলে। চুরিও করে নাই সে, ডাকাতিও করে নাই, খুনও করে নাই, কিসের ভয় তবে? সরকারের একটা আইন আছে, পাড়া ঘরে জাত ধর্মের একটা নিয়ম আছে, সে মাতব্বর হয়ে অনিয়ম করতে দেবে কি করে? থানাওয়ালা আইন নিয়ে তাই হিসাব করুক, বিচার করুক। সে সঙ্গে নিলে প্রহ্লাদ এবং রতনকে, আরও নিলে চৌধুরী মহাশয়ের পাইক নবীনকে। সেই নবীন, যে নবীনকে করালি বেঁধে রেখে মেরেছিল। যাই হোক, সঙ্গে নিলে সে প্রহ্লাদ এবং রতনকে, আর সঙ্গে নিলে চৌধুরী মহাশয়ের পাইক নবীনকে। জমিটা চৌধুরী মহাশয়ের, ঘর করে আছে বলে জায়গা করালির বাপের নয়, সুতরাং তাদের বিনা হুকুমে করালি ঘর করে কি করে? আর নবীনকে করালি গাল দিয়েছে, মেরেছে, এ বুদ্ধিটা দিলেন ঘোষেরা। মাইতো ঘোষ বলে দিলেন, বলবি চৌধুরী মহাশয়ের হুকুমে কেটে দিয়েছি বনেদ। কিন্তু দারোগাবাবু বললেন, ওসব কথা চলবে না, বুঝলে? ঘর ওর ছিল ওখানে, সেই ঘর ভেঙে নতুন করেছে। জমি চৌধুরীদের হোক আর যারই হোক, তারা খাজনার মালিক, খাজনা পাবে। ঘর করতে বাধা কেউ দিতে পারবে না। আর পাড়া নিয়মের কথাও চলবে না। কোঠায় করুক আর গম্বুজেই করুক, ওকে করতে দিতে হবে। বনোয়ারি হাত জোর করে শেষ চেষ্টা করে বলেছিল, আজ্ঞে ক্ষান্ত হয়, কিছু হয়। করালি ওপাশ থেকে জবাব দিয়েছিল, হয় আমার হবে। দারোগা হেসেছিলেন। বনোয়ারি ক্রুদ্ধ বিস্ময়ে করালির দিকে তাকিয়েছিল। কথা বলতে পারে নাই, অবশেষে তাই স্বীকার করে বাড়ি ফিরে এলো। দারোগাবাবুকে একটা খাসিও দিতে হয়েছে, অন্যথায় করালিকে ক্ষতিপূরণ দেবার হুকুম দিতেন দারোগাবাবু। করালি উঠে গেল। জমাদার বনোয়ারিকে ডেকে বলেছিলেন, ক্ষতিপূরণের কি করবি? ক্ষতিপূরণ? লজ্জায় ক্ষোভে বনোয়ারির চোখে জল এসেছিল। করালিকে ক্ষতিপূরণ দিতে হলে তার মাথাটা যে কাটা যাবে, তার চেয়ে তার মৃত্যু ভালো। শেষে জমাদার বাবুই মান রক্ষা করেছিলেন, বলেছিলেন, যাক, সে অপমান তোর হতে দেব না। আমি তো তোকে জানি। দারোগাবাবু না হয় নতুন লোক, ওকে বলে দেব আমি, তার নতুন বাবুকে একটা খাসি দিস, উনিও খাবেন, আমরাও খাবো। সেই দিনই বিকেলবেলা করালি এসে গড়েছিল ওর ঘরের পত্তন। সেই দিনই বিকেলবেলা করালি এসে করেছিল ওর ঘরের পত্তন, অর্থাৎ যেদিন ভেঙেছিল তার পরের দিনই। সেই মরা গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে বসে সিগারেট ধরিয়ে হুকুম দিয়েছিল, লাগাও।
সঙ্গে সঙ্গে হো হো করে হাসি। লোকজন সব এসেছিল চন্দনপুর থেকে, তারা কাজ আরম্ভ করে দিলে। কাহারপাড়ার লোক দূরে দাঁড়িয়ে নির্বাক হয়ে দেখলে। সুচাঁদ, সে সুচাঁদ, সেও নির্বাক হয়ে রইল। তার বাবাকে স্মরণ করে আনন্দেও কাঁদতে পারলে না, ভবিষ্যতের অমঙ্গল কল্পনা করে আশঙ্কাতেও কাঁদতে পারলে না দারোগার ভয়ে। শুধু মাতলা, নটবর এরা এসেছিল। ওরা 2-3 জন প্রকাশ্যেই করালির দলে গিয়ে যোগ দিয়েছে। খাসির কথা ওরাই বললে করালিকে, মাতলা নটবরেরা খুব কৌতুকের সঙ্গেই বললে আচ্ছা দাঁড় হয়েছে। খুব হাসলে। করালি কিন্তু আশ্চর্য হয়ে গেল, বললে দিলে কেন? না দিলে কি? তোকে ক্ষতিপূরণ দিতে হতো, তাতে যে অপমান হতো। আমি তো ক্ষতিপূরণ চাই নাই। তুই না চাইলে কি হবে? আইন। করালে মুখ ভেঙিয়ে বললে, আইন? ভাগ শালো বেকুব কোথাকার। ঠকিয়ে নিয়েছে, মাতব্বরকে ঠকিয়ে নিয়েছে বলিস? রাজি থাকে তো আমি নিয়ে যাব স্বদেশী বাবুদের কাছে, খাসি পেট থেকে বের করব দারোগার। কথাটা বনোয়ারি শুনেছিল, কিন্তু সে করালিকে বলে নাই, কারো কাছেই যায় নাই। ছি! শুধু তাই নয়, করালির ঘরের দিকে তাকায় নাই আর। ওদিক দিয়ে সাধ্যমতো হাঁটে না, ওদিকে যেতে হলে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। ঘর যখন পাড়া ছাড়িয়ে মাথা তুলে উঠেছে, তখন অবশ্য না দেখে উপায় নাই, তবে সাধ্যমতো তাকায় না। কিন্তু করালি আশ্চর্য। ঘর তৈরি করে ঘরকারার ভিতর মেরামত আর করলে না। করবে কেন? ঘর করাটা তো তার জেদ। কাহার পাড়ায় কোঠাঘর তোলা হলো, চিরকালের নিয়ম আচারে লাথি মারা হলো, হয়ে গেল কাজ। সে বাস করছে চন্দনপুরের সেই পাকা খুপড়ি কোয়ার্টারে। যুদ্ধের কাজ, তাই থাকতেই হবে। আরও একটা কারণ আছে, সেটা বনোয়ারি বুঝতে পারে। তারও বয়স অনেক হলো। করালি এখন বাস করতে ভয় করে। করালির ঘরে এখন বাস করছে নসু। সে থাকে, সাঁঝ প্রদীপ জল মারুলি দেয়, সকালবেলায় চলে যায় চন্দনপুরে, ফেরে সন্ধ্যায়। বিকেলে যেদিন ফেরে সেদিন করালি পাখি আসে, সন্ধ্যার আগেই আবার ফিরে যায়। ডারাডাং ডারাডাং ডাং, ডাং ডাং ডাডাং। কালারুদ্ধের শিলারূপ জলশয়নে গেলেন। গত বছরের কথাগুলো স্মরণ করা বন্ধ করে বনোয়ারি চরক চক্রের পাটা থেকে নামল। ভয়ের বছর শেষ হলো, নির্ভয়ে কেটে গেল। জয় বাবা কালারুদ্র। 48 সাল শেষ হলেন, 49 সাল এলেন। সুচাঁদ বলে, কুড়ি বছর তাই বল। তারপর ঘস করে মাথা চুলকে বাঁ হাতের আঙুলের টিপে উকুন বার করবার চেষ্টা করতে করতে আবার বলে, বিধাতার তো চুলও পাকে না, দাঁতও ভাঙে না, তার কি, বছর পার করলেই খালাস। সেই আদ্যিকালের কথা বলে সে পিছনের দিকে তার তর্জনীটা বাড়িয়ে দেয়। চোখে ফুটে ওঠে একটা বিচিত্র বিস্ময় বিস্ফারিত দৃষ্টি। কয়েক মুহূর্ত সে চুপ করে থাকে। গোটা কাহারপাড়াও তার মুখের দিকে চেয়ে চুপ করে থাকে। সুচাঁদ আবার বলে, কত বছর হলো কে জানে। মাথার চুলের সংখ্যে হয়, তার আর সংখ্যে নাই। বলে সে ঘাড় নাড়তে থাকে। শেষ। হাঁসুলেবাকের উপকথা 5ম পর্বের 1ম অধ্যায় শেষ। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আশা করি লিখে নিয়েছো, উত্তরও আশা করি লেখা হয়ে গেল এতক্ষণে এর সাথে সাথে। তো এই তো হলো কাহিনী, আজ এইটুকুটাই। নমস্কার, ধন্যবাদ। উত্তরগুলো লিখে ফেলো, আর কোনো অসুবিধা হলে জানাও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।